আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। প্রতি মাসে ৫০,০০০ রুশ সেনা হত্যার পরিকল্পনা জেলেনস্কির। আমরা ন্যায্য আলোচনা ও যুদ্ধের জন্য প্রস্তুত, আরাগোছি। গাজায় ৭০,০০০ মৃত্যুর হিসাব মেনে নিল ইসরায়েল। ইসরায়েলের বিরুদ্ধে শেষ কোপ দিল ইরান। ইসরায়েল গাজা যুদ্ধ ঘিরে ১ বছরে যা ঘটেছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের প্রেক্ষাপটে একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং কৌশলগত খবর সামনে এসেছে, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন সমরবিদরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি তার সামরিক নীতিনির্ধারকদের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে এক দীর্ঘমেয়াদী এবং আগ্রাসী পরিকল্পনার ছক কষেছেন, যেখানে মূল লক্ষ্য হল প্রতি মাসে অন্তত ৫০,০০০ রুশ সেনাকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দেওয়া বা নিকেশ করা। এই পরিকল্পনাটি মূলত রাশিয়ার জনবল বা ম্যান পাওয়ারের ওপর প্রবল চাপ সৃষ্টি করার একটি কৌশল হিসাবে দেখা হচ্ছে, কারণ বিশ্লেষকরা মনে করছেন রাশিয়ার মতো বিশাল সামরিক শক্তির দেশের বিরুদ্ধে প্রচলিত যুদ্ধে জিতে যাওয়া ইউক্রেনের পক্ষে কঠিন। তাই জেলেনস্কি এখন অ্যাট্রিশন ওয়ারফেয়ার বা শত্রুপক্ষকে ক্ষয় করে ফেলার নীতিতে জোর দিচ্ছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে যে এই উচ্চাভিলাষী লক্ষ্য পূরণের জন্য ইউক্রেন পশ্চিমা দেশগুলোর কাছ থেকে পাওয়া আধুনিক দূরপাল্লার মিসাইল, ড্রোন টেকনোলজি এবং ক্লাস্টার মিউনিশনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চাইছে। জেলেনস্কির এই পরিকল্পনার পেছনে মূল যুক্তি হল, যদি রাশিয়ার বিপুল সংখ্যক সেনা প্রতি মাসে হতাহত হয়, তবে মস্কো অভ্যন্তরীণভাবে রাজনৈতিক এবং সামাজিক চাপের মুখে পড়বে, যা ভ্লাদিমির পুতিনকে যুদ্ধের ময়দান থেকে সরে আসতে বা আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে পারে। তবে যুদ্ধের ময়দানে প্রতি মাসে ৫০,০০০ সেনা নিকেশের এই টার্গেট কতটা বাস্তবসম্মত তা নিয়ে সামরিক বিশেষজ্ঞদের মধ্যে দ্বিমত রয়েছে, কারণ রাশিয়াও তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে এবং নতুন করে সেনা সমাবেশ ঘটাচ্ছে। তবুও ইউক্রেনীয় গোয়েন্দা বিভাগ দাবি করছে ফ্রন্টলাইনে রাশিয়ার ক্যাজুয়ালিটি রেট বা হতাহতের সংখ্যা ইতিমধ্যেই অনেক বেশি, এবং নতুন এই পরিকল্পনার মাধ্যমে তারা শত্রুপক্ষের মনোবল বা মোরাল ভেঙে দিতে চায়। এই খবরটি শোনার পর আপনাদের কি মনে হয়, যুদ্ধের এই ভয়াবহ কৌশল কি সত্যি শান্তি ফিরিয়ে আনতে পারবে, নাকি এটি ধ্বংসযজ্ঞ আরও বাড়িয়ে যাবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আমাদের বিশ্লেষণের সাথে একমত হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানের পক্ষ থেকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ বার্তা দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক কূটনীতির টেবিলে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগজি সম্প্রতি একটি হাই প্রোফাইল সংবাদ সম্মেলনে স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে তার দেশ যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, তা সে ন্যায্য আলোচনার টেবিল হোক কিংবা যুদ্ধের ময়দান। আরাগজির এই দ্ব্যর্থহীন বক্তব্য এমন এক সময়ে এলো যখন পুরো অঞ্চল জুড়ে যুদ্ধের দামামা বাজছে এবং ইসরায়েল ও তার মিত্রদের সাথে ইরানের ছায়াযুদ্ধ বা প্রক্সি কনফ্লিক্ট সরাসরি সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনোই আগ বাড়িয়ে যুদ্ধ চায় না এবং তারা সর্বদা কূটনৈতিক সমাধানের পথ খোলা রেখেছে, কিন্তু এই শান্তিপ্রিয়তাকে যেন কেউ দুর্বলতা না ভাবে। আরাগজির মতে, আমরা ন্যায্য আলোচনার জন্য যেমন কলম ধরতে জানি, তেমনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় অস্ত্র ধরতেও আমাদের হাত কাঁপবে না। তার এই বক্তব্য ইরানের সামরিক এবং রাজনৈতিক এস্টাবলিশমেন্টের কঠোর অবস্থানেরই বহিঃপ্রকাশ। বিশ্লেষকরা মনে করছেন, আরাগজির এই বক্তব্যের মাধ্যমে ইরান মূলত পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোকে একটি সিগন্যাল দিতে চাইছে যে তেহরানের ওপর চাপ প্রয়োগ করে বা নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে একতরফা কোনো শর্ত চাপিয়ে দেওয়া যাবে না। আলোচনায় বসতে হলে তা হতে হবে সম্মানজনক এবং সমতার ভিত্তিতে। অন্যদিকে যুদ্ধের প্রস্তুতির কথা বলে ইরান তার অভ্যন্তরীণ জনমতকে সংহত করার পাশাপাশি আঞ্চলিক মিত্রদেরও আশ্বস্ত করতে চাইছে যে তেহরান তাদের পাশে আছে। এই পরিস্থিতিতে ইরান তাদের মিসাইল প্রোগ্রাম এবং ড্রোন প্রযুক্তির আধুনিকায়ন অব্যাহত রেখেছে, যা তাদের সামরিক প্রস্তুতির প্রমাণ দেয়।
দীর্ঘ কয়েক মাসের ভয়াবহ সংঘাত ও ধ্বংসযজ্ঞের পর প্রথমবারের মতো ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর অভ্যন্তরীণ এক প্রতিবেদনে গাজায় নিহতের সংখ্যা নিয়ে এক পিলে চমকানো তথ্য উঠে এসেছে যা বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছে। এতদিন আন্তর্জাতিক সংস্থা এবং গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিহতের যে উচ্চ সংখ্যার দাবি করে আসছিল, ইসরায়েল তা বরাবরই অস্বীকার করে আসছিল। কিন্তু সাম্প্রতিক লিক হওয়া বা প্রকাশিত কিছু গোয়েন্দা তথ্যে দেখা যাচ্ছে যে ইসরায়েল পরোক্ষভাবে মেনে নিচ্ছে যে গাজায় নিহতের সংখ্যা ৭০,০০০-এর কোঠায় পৌঁছাতে পারে। তবে এখানে একটি বড় কিন্তু রয়েছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ দাবি করছে যে এই ৭০,০০০ মানুষের মধ্যে একটি বড় অংশই হল হামাস বা অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য, যদিও মানবাধিকার সংস্থাগুলো বলছে নিহতদের অধিকাংশই সাধারণ নারী ও শিশু। এই পরিসংখ্যান মেনে নেওয়ার বিষয়টি আন্তর্জাতিক আদালতে এবং কূটনৈতিক অঙ্গনে ইসরায়েলের জন্য বড় ধরনের আইনি ও নৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ইসরায়েলের এই স্বীকারোক্তি বা মেনে নেওয়ার বিষয়টি এমন এক সময় এলো যখন বিশ্বজুড়ে যুদ্ধবিরতির জন্য চাপ বাড়ছে এবং আমেরিকার মতো ঘনিষ্ঠ মিত্ররাও ইসরায়েলের সামরিক অভিযানের ধরন নিয়ে প্রশ্ন তুলছে। এই ৭০,০০০ মৃত্যুর হিসাব শুধুমাত্র একটি সংখ্যা নয়, এটি প্রতিটি পরিবারের গল্প, ধ্বংস হয়ে যাওয়া স্বপ্ন এবং মানবিক বিপর্যয়ের এক করুণ দলিল। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই ইরান ইসরায়েলের বিরুদ্ধে এক নজিরবিহীন এবং কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে, যাকে সামরিক বিশ্লেষকরা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের শেষ কোপ বা ফাইনাল ব্লো হিসেবে অভিহিত করছেন। এই শেষ কোপ বলতে মূলত কোনো একটি নির্দিষ্ট হামলা নয়, বরং একটি সর্বাত্মক হাইব্রিড যুদ্ধের কৌশলকে বোঝানো হচ্ছে, যেখানে সাইবার অ্যাটাক, অর্থনৈতিক অবরোধের প্রচেষ্টা এবং একযোগে একাধিক ফ্রন্ট থেকে মিসাইল হামলার হুমকি অন্তর্ভুক্ত রয়েছে। সাম্প্রতিক সময়ে ইরান তাদের সবচেয়ে বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলগুলো প্রস্তুত করেছে এবং তাদের প্রক্সি বা মিত্র গোষ্ঠীগুলোকে, যেমন লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাকের মিলিশিয়াদের, একযোগে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির নির্দেশ দিয়েছে। এই সমন্বিত আক্রমণের ব্লুপ্রিন্ট বা নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যা ইসরায়েলের আয়রন ডোম বা এরো ডিফেন্স সিস্টেমকে পরাস্ত করতে সক্ষম হতে পারে বলে দাবি করছে তেহরান। ইরানের এই পদক্ষেপের মূল লক্ষ্য হল ইসরায়েলকে এমন এক পরিস্থিতির মধ্যে ফেলা যেখানে তারা গাজা, লেবানন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কোনোটি আর সামাল দিতে পারবে না। একেই সমরবিদরা বলছেন চেকমেট বা শেষ চাল। এছাড়াও ইরান কূটনৈতিকভাবে মুসলিম বিশ্বকে একত্রিত করে ইসরায়েলের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা বা অয়েল এম্বার্গো আরোপের যে উদ্যোগ নিয়েছে, সেটিও এই শেষ কোপের অংশ। যদি এই পরিকল্পনা সফল হয়, তবে ইসরায়েলের অর্থনীতি এবং সামরিক সরবরাহ ব্যবস্থা বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। তবে ইসরায়েলও বসে নেই, তারাও তাদের মিত্র আমেরিকার সহায়তায় পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ইরানের এবারের এই পদক্ষেপ ইসরায়েল এবং গাজার মধ্যে চলমান সংঘাতের ১ বছর পূর্ণ হল, আর এই ৩৬৫ দিনে পৃথিবী দেখেছে ধ্বংস, মৃত্যু এবং মানবিক বিপর্যয়ের এমন এক রূপ যা আধুনিক ইতিহাসে বিরল। ১ বছর আগের সেই সকালের হামলার পর থেকে শুরু হওয়া এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র এবং বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে দিয়েছে। গত ১ বছরে গাজা উপত্যকা কার্যত মাটির সাথে মিশে গেছে। স্কুল, হাসপাতাল এবং আবাসিক ভবনগুলোর ৭০%-রও বেশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিসংখ্যান বলছে এই ১ বছরে হাজার হাজার শিশু এতিম হয়েছে, লক্ষাধিক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। অন্যদিকে ইসরায়েলের জন্য এই ১ বছর ছিল চরম উৎকণ্ঠার। জিম্মি সংকট, রকেট হামলার ভীতি এবং আন্তর্জাতিক মহলে নিজেদের ভাবমূর্তি রক্ষা সব মিলিয়ে তেলাবিবকেও চড়া মূল্য দিতে হয়েছে। এই ১ বছরে আমরা দেখেছি জাতিসংঘের অসহায়ত্ব, যেখানে একের পর এক যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলেও তা কার্যকর হয়নি। আমরা দেখেছি বিশ্বজুড়ে ছাত্র আন্দোলন এবং গণজাগরণ, যেখানে সাধারণ মানুষ যুদ্ধের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। অর্থনৈতিকভাবেও এই যুদ্ধের প্রভাব ছিল সুদূর প্রসারী। লোহিত সাগরে হুথিদের হামলার কারণে বিশ্ব বাণিজ্যের সাপ্লাই চেইন বিঘ্নিত হয়েছে এবং তেলের দাম বেড়েছে। ১ বছরের এই পর্যালোচনা করতে গিয়ে দেখা যায়, সামরিক শক্তিতে ইসরায়েল এগিয়ে থাকলেও হামাস বা প্রতিরোধ গোষ্ঠীগুলোকে পুরোপুরি নির্মূল করার যে লক্ষ্য নিয়ে তারা নেমেছিল, তা এখনও অর্জিত হয়নি। বরং যুদ্ধ এখন গাজা ছাড়িয়ে লেবানন, ইয়েমেন এবং ইরানের দিকে ছড়িয়ে পড়েছে। এই ১ বছরের ঘটনাপ্রবাহ আমাদের শেখায়,
দেয় যে যুদ্ধের কোনো সত্যিকারের বিজয়ী নেই, আছে শুধুই হাহাকার এবং স্বজন হারানোর বেদনা। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে প্রশ্ন রাখতে